বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি এবং আচরণগত সমস্যা এই দুইটা কিন্তু দুই জিনিস। কিন্তু বেশিরভাগ প্যারেন্টস অথবা অনেক মানুষই যারা বিশেষ শিশুদের নিয়ে কাজ করেন, হাইপার অ্যাক্টিভিটি এবং ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার বা আচরণগত সমস্যা দুইটা আলাদা করতে না পারার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা বলেন যে বাচ্চা হাইপার হয়ে গেছে। তো এই সমস্যার ফলে অনেক বাচ্চাই আসলে যে রিয়েল ম্যানেজমেন্টটা হওয়া প্রয়োজন ছিল সেখান থেকে বঞ্চিত হয়। দর্শক মন্ডলী, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম, একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট, সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। দীর্ঘ 18 বছর ধরে উনি বিশেষ শিশুদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছেন। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো দর্শক মন্ডলী, যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রেই হাইপার হয়ে গেছে এবং ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার বা আচরণগত সমস্যা দুইটা বাবা মা আলাদা করতে পারেন না। তো ম্যাডাম, আজকে আপনার কাছে প্রশ্ন যে কিভাবে বাবা মা বুঝবেন যে কোনটা হাইপার অ্যাক্টিভিটি অথবা ইম্পালসিভিটি অথবা কোনটা আচরণগত সমস্যা, যদি কিছু উদাহরণ দিয়ে আমাদেরকে জানাতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি যখন অ্যাসেসমেন্টে বসি বা আমি যখন আবার রিভিউ যখন করি, যে বাচ্চা কয়েক মাস হয়ে গেছে থেরাপি নিচ্ছে, তারপরে আবার রিভিউতে বসা হলো যে এখন তার কোন পর্যায়ে আছে, এরপরে তাকে আবার কি ধরনের ডেভেলপমেন্টের জন্য আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করব, এরকম প্ল্যানিং করার সময় যে এই বিষয়টা হয়, বাবা মা প্রায়ই বলে থাকেন বাচ্চা অনেক হাইপার হয়ে গেছে, বাচ্চা অনেক হাইপার হয়ে গেছে। তারপরে আমি আবার আমার প্রসেসে অ্যাসেসমেন্ট করতে থাকি যে হাইপার বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন। তখন বেশিরভাগ সময়ই বাবা মা যেটা উত্তর দিয়ে থাকেন, বলেন যে ওকে যদি কোনো কিছু না করি তাহলে ও কোনো কাজ আচরণ করে, অথবা হ্যাঁ, ওকে যখনই কোনো কিছুর জন্য নিষেধ করা হয় তখনই ও উত্তেজিত আচরণ করে। কখনো একটা খামচি দিচ্ছে, কখনো ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, কখনো জোর করে নিয়ে যাচ্ছে, কখনো জোর করে নিয়ে যাচ্ছে, কিংবা অন্য কোনো একটা কোনো ফার্নিচারে পুশ করতেছে জোরে। তো এই ধরনের বিষয়গুলো। তো আবারও প্রশ্ন করা হয়, এটা কি শুধু আপনার সাথে ঘটে নাকি পরিবারের অন্য কারোর সাথেও ঘটে? তো একই কথা, যেই তাকে কোনো কিছু দেখতে নিষেধ করে, ধরতে নিষেধ করে, হ্যাঁ, তখনই সে এই ধরনের আচরণগুলো করে থাকে। তো এখানে মেইন জিনিসটা যেটা হলো যে থেরাপি দেওয়ার পরে বাচ্চার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেড়ে যায় এবং বাচ্চার জানার আগ্রহ তৈরি হয়। তখন জানার আগ্রহ তৈরি হওয়ার কারণে সে যে কোনো একটা জিনিস, সেটা কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, সেটা ধরা যাবে কি যাবে না, এসব তখন তার মাথার ভিতরে আর কাজ করে না। বাচ্চা তখন সেটাকে জানতে চায়, কিউরিয়াস। হ্যাঁ, কিউরিয়াস মাইন্ড হয়ে যায় তার। এতদিন ধরে সেই জিনিসগুলো জানার তার তেমন কোনো আগ্রহ ছিল না, এখন সে নতুন ভাবে এগুলো জানতে শুরু করেছে এবং সে জানতে চায়। যেটা সেই 1-1.5 বছর অথবা 2 বছরে হওয়ার কথা ছিল, সেটা হয়তো এখন আসছে। জি, এরকমই যে ধরেন ছোটবেলায় যখন নতুন কিছু জানতে চায়, শিখতে চায়, জিনিসপত্র মুখে দেয়, ওইটা ধরে টেনে ফেলে দেয়, আস্তে আস্তে উপরে যদি জিনিস থাকে তাহলে বেয়ে বেয়ে উপরে ওঠে, যখন নিজে উঠতে পারে না, হ্যাঁ, নিজে যখন উঠতে পারে না তখন চেয়ার টেনে চেয়ারের উপর টুল দিয়ে আবার উঠে পাড়ার চেষ্টা করে। তো এই যে কাজগুলো যখন করে তখন বাবা মা দেখে যে বাচ্চাকে কন্ট্রোল করতে পারছে না, বাচ্চাকে বললে বাচ্চা শুনছে না, বাচ্চা বাচ্চার মতো শুধু ওই জিনিসগুলো দেখার জন্য জিনিসপত্র নামাচ্ছে। তো এইটা তাদের কাছে তখন পেইন মনে হয়, তখন তারা এটাকে হাইপার অ্যাক্টিভিটি বলে কাউন্ট করে। মানে তারা এটা বলে যে বাচ্চা হাইপার হয়ে গেছে। কিন্তু আসলে যেটা হচ্ছে যে বাচ্চার লার্নিং ক্যাপাসিটি বেড়েছে এবং সে জানার জন্য কিউরিয়াস মাইন্ডকে ব্যবহার করছে, এবং যখন সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তখন হয়তো সে একটা আচরণ করছে। জি, যখন সে বাধাপ্রাপ্ত হচ্ছে তখন সে হয়তো একটু সরায় দেওয়ার চেষ্টা করছে, সেই সরানোটা হয়তো জোরে হচ্ছে, কারণ সে তো তার সেই যে কন্ট্রোল সেটা তার ভিতরে ওইভাবে নাই যে কতটুকু আস্তে পুশ করতে। হয়তো শারীরিক ভাবে সে বড় হয়েছে, কিন্তু মানসিক ভাবে তো সে পিছিয়ে আছে। জি, তো এইভাবে করে আস্তে আস্তে কি হয় যে বাচ্চার এই ধরনের আচরণগুলো তখন আর প্যারেন্টস নিতে পারে না, তখন ভাবে যে এটা মনে হয় একটা ক্ষতি হয়ে যাচ্ছে, সে আরো হাইপার হয়ে যাচ্ছে। তো বাচ্চা যখন বাবা মা যখন আবার আমার সাথে কথা বলেন, তখন যখন আমি তাদের সাথে বুঝিয়ে বলি বিষয়গুলা, যে ওর কিউরিওসিটিটা যেটা তৈরি হয়েছে সেটা যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, যে হ্যাঁ ঠিক আছে তুমি আসো, যেটা দেখতে চাচ্ছ সেটা দেখো, সেটার নাম কি, সেটা দিয়ে কি হয়, এই ধরনের কমিউনিকেশন যদি তার সাথে করা হয় এবং তাকে যদি দেখতে দেওয়া হয়, তাহলে আস্তে 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 সে আবার সেই কাম ডাউন থাকে
সে দেখতে পাচ্ছে, সে সেটা ধরতে পারতেছে, বাবা মা তাকে অ্যালাউ করতেছে, তখন সে এগুলো তার দেখা পরিপূর্ণ হয়ে যায়, শেখা হয়ে যায়, জানা হয়ে যায়, তখন সে আর একটা জিনিসের প্রতি আগ্রহ দেখায়। তো বাবা মা প্রাথমিকভাবে ওই জিনিসটা না বোঝার কারণে বাচ্চাকে হাইপার বলছে, কিন্তু বাবা মাকে যদি এই বিষয়টা পরিপূর্ণভাবে বোঝানো যায় যে কোনটা হাইপার অ্যাক্টিভিটি আর কোনটা বিহেভিয়ারাল প্রবলেম, হ্যাঁ, তাহলে কিন্তু বাবা মা এটা বুঝতে পারবে। যেমন বাচ্চা যেই আচরণটা করছিল ওটা জানতে না দেওয়ার কারণে, হ্যাঁ, সেটা হচ্ছে যে সে বিহেভিয়ার দেখাচ্ছিল, কিন্তু জি সেটা হাইপার অ্যাক্টিভিটি না। হাইপার অ্যাক্টিভিটি কোনটা? হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে যে কোনো কিছু না বুঝেই হুট করে, যে এর পরবর্তী রিয়াকশনটা কি হতে পারে, এর পূর্বপর কোনো কিছু চিন্তা না করে হুট করে যদি কোনো একটা অ্যাকশন করে ফেলে, তাহলে সেটা হাইপার অ্যাক্টিভিটি বা এক জায়গায় স্থির ইম্পালসিভিটি। না। হ্যাঁ, তারপরে ওই এজ গ্রুপের অন্য আরো 10টা বাচ্চার চেয়ে যদি এই বাচ্চাটা অ্যাক্টিভ বেশি হয়, মানে যে কোনো তার অ্যাক্টিভিটি লেভেল বেশি, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা হাইপার অ্যাক্টিভিটি বলি। আর যেটা বিহেভিয়ারাল প্রবলেম, ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ারাল প্রবলেম, যে সমাজে গ্রহণযোগ্য নয়, যে কাউকে খামচি দিচ্ছে, পুশ করতেছে, ধাক্কা দিচ্ছে, চুল চিৎকার ধরে চেঁচামেচি টানছে, করছে অথবা থুতু চিৎকার দিচ্ছে। চিৎকার Right. চেঁচামেচি করছে, থুতু দিচ্ছে, অনেক কান্নাকাটি করছে, জেদ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, হ্যাঁ, তো এগুলো হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম। তো এগুলোর ম্যানেজমেন্ট ভিন্ন, হাইপার অ্যাক্টিভিটির ম্যানেজমেন্ট ভিন্ন। তাই দর্শক, হাইপার অ্যাক্টিভিটি কি জিনিস সেটাকে আলাদাভাবে বুঝতে হবে, এবং বিহেভিয়ারটা কি জিনিস সেটাকেও আলাদাভাবে বুঝতে হবে, এবং বুঝে যদি তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান করা হয় তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু বিহেভিয়ার দেখে যদি হাইপার অ্যাক্টিভিটির ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু বিহেভিয়ার কমবে না, বরঞ্চ ওই বিহেভিয়ার বাড়তেই থাকবে। সো দুইটা ট্রিটমেন্ট মেথডই ভিন্ন। আবার বিহেভিয়ারের মধ্যে দুই ধরনের বিহেভিয়ার আছে, একটা ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার আর একটা আছে সেন্সরি বিহেভিয়ার। অনেক অটিজম বাচ্চাদের সেন্সরি বিহেভিয়ার থাকে অনেক। যেমন সেন্সরি বিহেভিয়ার গুলো কিরকম হতে পারে, এই যে যেমন চুল কাটতে দিচ্ছে না, নখ কাটতে দিচ্ছে না, ব্রাশ করতে দিচ্ছে না, তারপরে বিভিন্ন জাম্প করছে হয়তো, হ্যাঁ, বারবার জাম্প করছে, হ্যান্ড ফ্ল্যাপিং করছে, তারপরে স্পিনিং করছে, কোনা করে হ্যাঁ, তাকাচ্ছে, লাইটের দিকে অন্যভাবে তাকাচ্ছে। জি, কর্নার করে তাকাচ্ছে, হ্যাঁ, লাইট বিভিন্ন ধরনের স্টিমুলেশন নিচ্ছে, ভিজুয়াল। তারপরে আবার ধরেন একই পোশাক বারবার পরছে, একই খাবার বারবার খাচ্ছে, কেউ আবার পোশাক খুলতে চাচ্ছে না। হ্যাঁ, যে একটা কাপড় তার পরে সে পছন্দ, সেই কাপড়টা এখন ধোয়া হয়েছে, ভেজা, তার এমনই রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট এটার প্রতি যে সে তাকে ওটাই দিতে হবে, হ্যাঁ, এই বিহেভিয়ার গুলো রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট। এই ধরনের বিহেভিয়ারের ভিন্ন ভিন্ন রূপ আছে। তো কোনটার জন্য কিভাবে তাকে প্ল্যান করতে হবে এবং কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে এটা কিন্তু ডিপেন্ড করবে যে একজন থেরাপিস্ট উনি কিভাবে জানতে পারতেছেন, বের করে নিয়ে আসতে পারতেছেন আপনাদের কাছ থেকে, অ্যাসেসমেন্টটা কিভাবে করছেন তার উপরে। এবং বাবা মাকে যখন উনি এটা ভালো করে বুঝিয়ে বলবেন, বাবা মার কাছ থেকে তথ্য নিয়ে, তখন বাবা মাও এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ, তাহলে এইটা ভিন্ন ধরনের বিহেভিয়ার, এবং এই বিহেভিয়ার জন্য একটা নির্দিষ্ট ওয়েতে কাজ করতে হবে। সেই কাজ করার পদ্ধতিটা যদি সঠিক হয় তাহলে একদম বিহেভিয়ারের ক্ষেত্রে বিশেষ করে অনেক ভালো রেজাল্ট আসে। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানাটা অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ম্যাডাম। দর্শক মন্ডলী, তাহলে আমরা জানলাম যে বিহেভিয়ার মানে আচরণ এবং অতি চঞ্চলতা দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, তো আচরণগুলো সাধারণত বাচ্চারা করে থাকে অথবা যে কোনো মানুষই করে থাকে কোনো কিছু পেতে অথবা কোনো কিছু অ্যাভয়েড করতে। আর অতি চঞ্চলতা হচ্ছে এমনই একটা ব্রেনের স্টেট যে বাচ্চা স্থির হতে পারে না, এক জায়গায় স্থির বসতে পারে না, হুট করে কাজ করে ফেলছে, সামনে পিছনে চিন্তা করছে না। তো এগুলি তারপরও যদি আপনাদের সমস্যা থেকে যায় এবং আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কাইন্ডলি আপনাদের আশেপাশে স্পেশালিস্টদেরকে দেখান, চাইলে আপনারা আইএনডিআর এর হেল্প নিতে পারেন। আর দর্শক মন্ডলী, আরেকটা কথা, আপনাদের জন্য খুবই ভালো হবে যদি আপনারা আমাদের আইএনডিআর এর একটা অনলাইন প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রাম আছে, ভিডিওর ক্যাপশনে অথবা কমেন্টে আমরা লিংক দিয়ে দিব, সেখানে রেজিস্টার করে আপনারা কিন্তু আরো ডিটেলস বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, চিকিৎসা, থেরাপি, বিহেভিয়ার ম্যানেজমেন্ট, বাবা মার স্ট্রেস ম্যানেজমেন্ট, এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলি আপনারা জানা থাকলে আপনার বাচ্চার খুব দ্রুত উন্নতি হবে। তো সেটাতে রেজিস্টার করে আপনারা অংশগ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।